হার্ডনেস অফ ওয়াটার বলতে আমরা কি বোঝাচ্ছিলাম? পানির খরতা। আচ্ছা, পানির খরতা কেন হয়? হ্যাঁ, পানি কেন খরতা কেন হয় অথবা পানি ক্ষয় কেন হয়? পানিতে যদি তোমার দ্য প্রেজেন্স অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম salts, therefore like as bicarbonate, carbonate, sulfate, the water becomes hard. তখন কি হয়? ক্ষয় হয়। যদি পানিতে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের বাইকার্বনেট, সালফেট, কার্বনেট, বাইসালফেট এই জাতীয় লবণ দ্রবীভূত থাকে তাহলে পানি কি হয়? হার্ড হয়। আচ্ছা, আমরা কি এখান থেকে শুরু করছিলাম? আচ্ছা, এখান থেকে। তাহলে হার্ডনেস অফ ওয়াটার এটার মেজারমেন্টের ক্ষেত্রে আমরা বলছিলাম কি, অথবা ইন্ডিকেশন প্রসেসের ক্ষেত্রে আমরা বলছিলাম নর্মালি হার্ড ওয়াটার ক্যান্ট প্রডিউস লেদার ইজিলি, আর সোপ কান্ট প্রডিউস লেদার ইজিলি উইথ হার্ড ওয়াটার। যদি এরকম হয় যে তোমার লেদার কি বলছিলাম? লেদার মানে তাই না? এই লেদার হচ্ছে LATACR, ঠিক আছে? লেদার মানে ফোম ফেনা। আর নর্মালি হচ্ছে তোমার পানিতে যদি হার্ডনেস থাকে অথবা খরতা থাকে অথবা হার্ড ওয়াটার হয়, অথবা পানিতে যদি ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের বাইকার্বনেট, বাইসালফেট, কার্বনেট, সালফেট, ক্লোরাইড এই জাতীয় লবণ দ্রবীভূত থাকলে পানি ক্ষয় হয়। এবং ক্ষয় পানি কি করে? সাবানকে ফেনা উৎপন্ন করতে বাধা প্রদান করে। এবং ফেনা যখন উৎপাদন না হয় তাহলে সাবানের ডিটারজেন্সি পাওয়ারটাও কমে যায়, পরিষ্কার করার ক্ষমতাও কমে যায়। আচ্ছা, এই কথাটা বলছিলাম। এইখানে দেখো লেখা আছে দ্য প্রেজেন্স অফ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সল্ট দেয়ারফর বাইকার্বনেট, সালফেট, ক্লোরাইড ইন ওয়াটার ইজ কল্ড কজেস অফ হার্ডনেস অফ ওয়াটার। ঠিক আছে? The water which contain this salt is called hard water. Hard water does not easily form. Hard water does not easily form leather with soap. ঠিক আছে? As the salt of calcium and magnesium salt react with soap to form insoluble organic salt, যেমন ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট। একটা এক্সাম্পল দিয়েছিলাম এইরকম, যেমন সোডিয়াম স্টেয়ারেট অথবা সাবানের সংকেত কী ছিল? পানি। সি, এটা হচ্ছে সোপ। এই বড় অ্যালিফেটিক লং চেইনটাকে আমরা সংক্ষিপ্তভাবে আর দ্বারা প্রকাশ করতে পারি, তাই না? এর সাথে পানিতে যদি তোমার ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়ামের সল্ট থাকে, যদি তোমার এরকম থাকে ক্যালসিয়াম সালফেট থাকে, তাহলে এখানে কি হবে? এই ক্যালসিয়ামটা কি করবে? এখানে চলে আসবে আর সোডিয়ামটা সালফেটের সাথে যাবে। তখন কি হবে দেখো, RCOO প্লাস সোডিয়াম কার সাথে যাচ্ছে? সালফেটের সাথে। সালফেটের যোজনী কত? 2 না? ক্যালসিয়ামের যোজনী কত? 2। তাহলে কি হচ্ছে দেখো, এটা ইনসলিউবল অর্গানিক সল্ট, যেটা হচ্ছে প্রেসিপিটেশন হবে অথবা অধক্ষেপ পড়বে। তাহলে বিষয়টা দেখো, আমরা সোপ অথবা ডিটারজেন্টের সংজ্ঞায় কী বলছিলাম? সোডিয়াম এবং পটাশিয়ামের লবণকে সল্ট ইজ কল্ড সোপ। এইগুলো এক একটা লবণ, সাবানও এক ধরনের লবণ, ঠিক আছে? তাহলে সোডিয়াম যেমন স্টিয়ারিক অ্যাসিডের সাথে
স্টিয়ারিক অ্যাসিড, এটা হচ্ছে তোমার এরকম C17H35 COOH, তাই না? স্টিয়ারিক অ্যাসিডকে সাথে যদি আমরা অ্যালকালি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করি তাহলে এটা পাই, সাবান পাই। কথা কি বুঝতেছ? সাবান পাই। তাহলে এটাও একটা সোডিয়াম সল্ট। সোপ ইজ ওয়ান কাইন্ড অফ সল্ট অফ সোডিয়াম মেটালিক সল্টস। তাহলে এই সল্টের কি আছে, ডিটারজেন্সি পাওয়ার আছে অথবা ক্লিনিং পাওয়ার ইফিসিয়েন্সি আছে। সে কী করে, কোন সারফেস থেকে ময়লা অপদ্রব্য দূর করতে পারে। আর সেটা হতে হলে কি হতে হয়, সোপ হতে হলে সোডিয়াম এবং পটাশিয়ামের লবণ হতে হয়। তাহলে এটা সোপ, এটা নিয়ে কোনো সন্দেহ আমাদের নাই। আমরা না, ব্লিচিং হচ্ছে তোমার এটা এক ধরনের মানে মেটালিক সল্টের আছে, তোমার ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, এটা হচ্ছে তোমার ব্লিচিং পাউডার। ব্লিচিংয়ের ক্ষেত্রে তোমার হচ্ছে ক্যালসিয়াম থাকে। আচ্ছা, সাবান হতে হলে সোডিয়াম পটাশিয়াম হতে হয়। এবং যখনই এই সাবানটা তুমি এমন একটা পানিতে নিলা, ধরো একটা পাত্র নিয়েছো তুমি, সেখানে তুমি যে ওয়াটারটা নিয়েছো সেই ওয়াটারটা হচ্ছে হার্ড ওয়াটার অথবা খড় পানি। এখন এর মধ্যে তুমি কি করলে, সাবান দিলাম। সাবান কি করতেছে দেখো, এই সাবানটা এই পানির মধ্যে কি আছে, হার্ড ওয়াটার মানে পানির মধ্যে ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়াম সালফেট আছে, অথবা ক্যালসিয়াম বাইকার্বনেট আছে, অথবা ম্যাগনেসিয়াম বাইকার্বনেট আছে। তারপর হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম সালফেট, হ্যাঁ, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আছে, ক্যালসিয়াম ক্লোরাইড আছে। তাহলে দেখো এই যে লবণগুলো তোমার এখানে আছে দেখি পানিটা হার্ড ওয়াটার হয়েছে, খড় পানি হয়েছে। এখন তুমি এখানে একটা সোপ দিলা, সোপ দেওয়ার পরে সে কি করবে, পানির সাথে যে ধরো এই লবণটা আছে ক্যালসিয়াম সালফেট, সে ক্যালসিয়াম সালফেটের সাথে বিক্রিয়া করবে। সাবানটা বিক্রিয়া করে কি করবে, ক্যালসিয়াম কি করবে, সোডিয়ামকে প্রতিস্থাপিত করবে, রিপ্লেস করে এখানে সে সাবানের সাথে, সাবানের যে আরও অংশটা আছে, অ্যানায়নিক পার্টটা আছে লম্বা বড় অংশটা, সেটার সাথে সে যুক্ত হবে এবং যুক্ত হয়ে ক্যালসিয়াম স্টিয়ারেট কি তৈরি করবে, ক্যালসিয়াম স্টিয়ারেট নামক এক ধরনের সল্ট প্রডিউস করবে, যেটার হচ্ছে কোনো ধরনের ক্লিনিং এফিসিয়েন্সি নাই। এটা কোনো লেদার ফর্ম করে না এবং এর হচ্ছে কোনো ধরনের ক্লিনিং এফিসিয়েন্সি অথবা পরিষ্কার করার মতো ক্ষমতা থাকে না। আচ্ছা, তাহলে এটাকে কি আমরা আর সাবানের অপচয় বলতে পারবো নাকি সাবানের এফিসিয়েন্সি বলতে পারবো? এটা তো এমন ধরনের এক সল্ট প্রডিউস করতেছে ক্যালসিয়াম স্টিয়ারেট যেটার আর কোনো এফিসিয়েন্সি নাই। তাহলে কি সাবান অপচয় হবে নাকি কি হবে? অপচয় হবে না। পুরো সাবানটাই, নর্মালি সাবানের কাজটা ছিল এর মধ্যে যদি তুমি একটা গার্মেন্টস দাও, টেক্সটাইল ম্যাটেরিয়াল দাও, সেটাকে পরিষ্কার করা, কিন্তু সে তা না করে পানির হার্ডনেসের যে রিজন, যে সল্ট দ্রবীভূত আছে তার সাথে বিক্রিয়া করে এমন এক ধরনের সল্ট প্রডিউস করে যেটা হচ্ছে প্রিসিপিটেশন হয়, পাতন হয়, মানে অধক্ষেপ করে, এবং এটা কোনো ধরনের ক্লিনিং করে না। তাহলে এই যে টেক্সটাইল ম্যাটেরিয়ালটা তুমি পরিষ্কার করার জন্য দিলা, কোনো উপকার হলো? অপরিষ্কার হবে না, মানে অপদ্রব্য দূর হবে না। তার মানে সাবানের এফিসিয়েন্সি, ডিটারজেন্সি থাকলো না, সাবান ওয়েস্টেজ হলো। আর এই রিজনটা কী কারণে, পানির মধ্যে এই ধরনের লবণ দ্রবীভূত থাকার কারণে, অথবা এক কথায় বলতে গেলে হার্ডনেস অফ ওয়াটারের কারণে। না, তোমার ওই যে ভূগর্ভস্থ যত পানি আছে এগুলোর মধ্যে এই অর্গানিক সল্টগুলো বেশি থাকে। অর্গানিক সল্ট যেখানে থাকে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামগুলো থাকে, সেগুলোর বেশি। নদী নালা, বৃষ্টির পানি এগুলোতে খুব কম থাকে। বৃষ্টির পানি ব্যবহার করব না, বৃষ্টির পানি তো অ্যাভেলেবল না। বৃষ্টির পানি হচ্ছে আইডিয়াল ওয়াটার ফর টেক্সটাইল উড প্রসেসিং, বাট উই ক্যান গেট ইজিলি অ্যান্ড অ্যাভেলেবল না, ঠিক আছে। রেইন ওয়াটার ইজ নট অ্যাভেলেবল। আচ্ছা, তাহলে এটা হার্ডনেস অফ ওয়াটারের ডেফিনেশন বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো টাইপস অফ হার্ডনেস।
হার্ডনেস কত প্রকার? এক হচ্ছে আচ্ছা টাইপস অফ ওয়াটার হার্ডনেস। এক হচ্ছে পার্মানেন্ট, আরেকটা টেম্পোরারি। আচ্ছা, টেম্পোরারিটা আগে যদি বলি তাহলে অস্থায়ী। এখানে দেখো বিভিন্ন ধরনের, এটা কি দেখতে পাচ্ছ তোমরা? দেখো স্কেল ফরমেশন হয়েছে, তাই না? এটা হচ্ছে লাইম স্কেল, চুনের মতো অনেকটা গ্রেইশ অথবা অফ হোয়াইট টাইপের স্তর পড়ে। যে পাত্রে তুমি হচ্ছে কন্টিনিউয়াসলি ওয়াটার প্রসেস করো, ওয়াটার ভ্যাপার করো অথবা ওয়াটার বয়েল করো, সেইগুলোতে এক ধরনের সাদা লাইমের মতো স্কেল পড়ে, অফ হোয়াইট স্কেল। কিছু হচ্ছে তোমার একদম কি বলে অনেকটা লাল, যেটা সেটা হচ্ছে আয়রনের কারণে পড়ে। তা ক্যালসিয়াম, আয়রন এবং ম্যাগনেসিয়াম এসবের কারণে যে স্তরগুলো পড়ে সেগুলো দেওয়া আছে। লাইম স্কেল ড্যামেজ টু ডিশ ওয়াশ হার ইন্টারিয়র। আচ্ছা, তারপরে হচ্ছে লাইম স্কেল বিল্ড আপ অন হিটিং এলিমেন্ট। মানে তুমি যদি একটা পাত্রে বয়লার হোক আর যেটাই হোক, যেখানে তুমি কন্টিনিউয়াসলি হিট দিতে থাকো, পানিকে বয়েল করতে থাকো। লাইম স্কেল হ্যাজ অলমোস্ট ব্লক দিস পাইপস। দেখো এই যে একটা পাইপ আছে না, এই পাইপের এই যে 4-5টা ওয়ালটা, ভিতরের ইনার ওয়ালটাকে কি করছে, ওই পানি যেহেতু কন্টিনিউয়াসলি ফোটানো হচ্ছে এবং সেটা দিয়ে হচ্ছে তোমার এই গরম পানিটা যাচ্ছে অথবা ভ্যাপারটা যাচ্ছে, তখন কন্টিনিউয়াসলি ওর মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম থাকলে ওয়ালের সাথে, ইনার ওয়ালের সাথে কী হচ্ছে, জমা হচ্ছে। এবার জমা হতে হতে একটা পর্যায়ে কী হচ্ছে, পুরো যে স্পেসটা, ইনার স্পেসটা ব্লক করে দিচ্ছে। আচ্ছা, ব্লক শাওয়ার হেড। অনেক সময় কি হয় যে পানি পড়তে থাকে, পড়তে পড়তে এক পর্যায়ে কী হয়, জাস্ট হচ্ছে ওই যে শাওয়ারের তো তোমার ছিদ্র থাকে যেখান থেকে পানি পড়তে থাকে, ওইগুলোকে ব্লক করে দেয়। লাইম স্কেল বিল্ড আপ অন ট্যাপ। এই জায়গাতেও দেখবা, এইখানে যে বেসিন ট্যাপগুলো আছে না, অনেক দিন পর দেখবে যে অনেকটা ইউলিশ, তারপরে রেডিশ হবে অথবা অনেকটা তোমার লাইমের মতো কালার হয়ে আসবে। লাইম স্কেল রিমুভ ফ্রম হট ওয়াটার সিলিন্ডার। হ্যাঁ, এইগুলো হচ্ছে জাস্ট একদম শুধু তোমার কি স্কেলটা অথবা যে স্তর আস্তরণ পরে সেটাকে জাস্ট আলাদা করে এখানে দেখাচ্ছে এই ইমেজে। প্রথমে আমরা টেম্পোরারি হার্ডনেস নিয়ে একটু কথা বলি। টেম্পোরারি হার্ডনেস হচ্ছে যদি কোনো পানিতে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের উইক সল্ট, যেমন হচ্ছে ক্যালসিয়ামের বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, এই জাতীয় লবণ দ্রবীভূত থাকে, তাহলে ওই পানি হচ্ছে টেম্পোরারি হার্ড হয়। তাহলে দ্য প্রেজেন্স অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম বাইকার্বনেট সল্ট ইন দ্য ওয়াটার ইট কজেস টেম্পোরারি হার্ডনেস অফ ওয়াটার। এটা হচ্ছে টেম্পোরারি হার্ড করে। আচ্ছা, তুমি যদি দেখো এই টেম্পোরারি মানে কি, যেখানে হচ্ছে উইক সল্ট ওয়াটারে ডিজলভ থাকে, এগুলো খুব সহজেই হচ্ছে সিম্পল বয়েলিং মেথডের মাধ্যমে এগুলো আমরা ওয়াটার থেকে সেপারেট করে ফেলতে পারি। বুঝতে পারছো? যদি বাসা বাড়িতে তোমরা কী করো, নর্মালি হচ্ছে পানিটাকে ফুটাইয়ে খেয়ে ফেলো, তাই না? হচ্ছে সিম্পল বয়েলিংয়ের মাধ্যমে আমরা কি করতে পারি, এই বাইকার্বনেট জাতীয়, বাইসালফেট, বাইকার্বনেট এই জাতীয় লবণগুলো আমরা পানি থেকে সেপারেট, প্রেসিপিটেশন অথবা সেডিমেন্টেশন করতে পারি, পদক্ষেপ করাইতে পারি। তাহলে এখানে কি আছে দেখো, দ্য টেম্পোরারি হার্ডনেস ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ বাইকার্বনেট অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম। দিস টাইপ অফ হার্ডনেস ইজ কল্ড টেম্পোরারি হার্ডনেস বিকজ ইট ক্যান বি রিমুভড বাই ইজি মিনস লাইক বয়েলিং। সিম্পল বয়েলিং মানে সিদ্ধ করে ফুটিয়েই আমরা এই ধরনের হার্ডনেস রিমুভ করতে পারি। তুমি যদি একটা এক্সাম্পল দেখো, ক্যালসিয়াম কি আছে, বাইকার্বনেট, তাই না? এটাকে যদি তুমি কি করো, বয়েল করো, হিট দাও, তাহলে কি হবে, ক্যালসিয়াম কার্বনেট পদক্ষেপ পড়বে প্লাস
পানি হবে, আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস এটা ভলাটাইল, এয়ারে চলে যাবে, বাতাসে মিশে যাবে। তাহলে তুমি এখানে কি হলো, যে বয়লারে অথবা পাত্রে তুমি কি করছো, ওয়াটার নিয়েছো, সেটাকে তাপ দিচ্ছ। যদি এর মধ্যে এইটা দ্রবীভূত থাকে, এই টাইপের লবণ, তাহলে ধরো এখানে আছে কি ক্যালসিয়াম বাইকার্বনেট, এই জাতীয় লবণ আছে। তুমি তাপ দিলেই তখন কি হবে, কিছুক্ষণ পর যখন ফুটাইতে থাকবে দেখবে যে এর নিচে ক্যালসিয়াম কার্বনেটের অধক্ষেপ করতেছে। এরপরে তুমি কিছু সময় পানিটা ফোটানোর শেষে যদি তুমি রেখে দাও স্থির অবস্থায়, তাহলে সেটা কী হবে, আস্তে আস্তে অধক্ষেপটা নিচে পড়তে থাকবে, পিওর ফ্রেশ ওয়াটার তুমি ওপর থেকে কালেক্ট করে নিতে পারতেছো। সেমভাবে ম্যাগনেসিয়াম কার্বনেটটা দেখো, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, তাহলে এটা কি হচ্ছে, সেম কিছুই হচ্ছে না, ম্যাগনেসিয়াম কার্বনেটের অধক্ষেপ পড়তেছে, প্লাস হচ্ছে পানি আর কার্বন ডাইঅক্সাইড হয়েছে। আচ্ছা, এখন ম্যাগনেসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনেট অনেকটা হচ্ছে ভারী, এবং এটা অধক্ষেপ পড়লে বোঝা যায় যে মোটামুটি এগুলো আর পানির সাথে মিশে থাকে না, সলিউবল ফর্মে থাকে না। কিন্তু এই ম্যাগনেসিয়াম কার্বনেটটা হচ্ছে স্লাইটলি সলিউবল ফর্মে থাকে, একবারেও প্রেসিপিটেশন হয় না, অধক্ষেপ হয় না। ওই পানি ফোটানোর পরেও ওটা দেখা যায়, বোঝা যায়, মানে ওয়াটার থেকে একটু সেপারেট হয়ে গেছে, বাট পানিতে অনেক কিছুটা হলেও সলিউবল ফর্মে থাকে, দ্রবীভূত অবস্থায় থাকে। তখন এটা কি করতে হয়, এটা আবার যদি তুমি বয়েল করতে থাকো ওয়াটারের সাথে, তাহলে সেটার হচ্ছে কি হয়, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস হয়। এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের সংযোগ ঘটে যায়, তখন আবার স্কেল ফর্মেশন হয়। এগুলো আমরা পরে দেখতেছি। আচ্ছা, এখানে দেখো আমি যে এই কথাটা বললাম, ইনটু দ্য মাস লেস সোলেবল ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটা কিছুটা হলেও সোলেবল ফর্মে থাকে। সো সিম্পল বয়েলিং অ্যান্ড ফিল্টারিং অফ ওয়াটার রিমুভ টেম্পারারি হার্ডনেস। ফাইনালি আমরা কি বলতে পারি, সিম্পল বয়েলিং এবং সিম্পল বয়েলিং মেথডের মাধ্যমে অথবা ফোটায়, পানি ফোটায় টেম্পারারি হার্ডনেসগুলো আমরা রিমুভ করতে পারি। এখন আসো পার্মানেন্ট হার্ডনেসের ক্ষেত্রে। পার্মানেন্ট হার্ডনেসটা হচ্ছে, উই কান্ট রিমুভ দ্য পার্মানেন্ট হার্ডনেস ফ্রম দ্য ওয়াটার বাই সিম্পলি বয়েলিং মেথড। আমরা সিম্পল বয়েলিং মেথডের মাধ্যমে পার্মানেন্ট হার্ডনেস রিমুভ করতে পারি না। আর পার্মানেন্ট হার্ডনেসের ক্ষেত্রে যে ধরনের সল্টগুলো থাকে সেইগুলো হচ্ছে তোমার এরকম ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, এই জাতীয় লবণগুলো হচ্ছে তোমার যদি পানিতে দ্রবীভূত থাকে তাহলে ওই পানি হচ্ছে পার্মানেন্ট হার্ডনেস হয়। কিন্তু আমরা যদি এইগুলোর ক্ষেত্রে আমরা নর্মালি হচ্ছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম এই দুইটা সল্টকেই আমরা প্রায়োরিটি দিয়ে থাকি। ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম কার্বনেট উপস্থিতিটাকেই আমরা আসলে মেজারমেন্টটা করে থাকি, এবং এটাই হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিকর। It is due to the presence of chlorides of sulfate of calcium and magnesium, this type of hardness is called permanent hardness. আচ্ছা, this salt do not decompose on simple boiling. Boiling এর মাধ্যমে এটা ডিকম্পোজ হয় না, ভেঙে যায় না, অথবা precipitation হয় না। So permanent hardness can't be removed easily. It can be removed by lime when magnesium sulfate is responsible for hardness. এটা দুইটা ওয়েতে, একটা হচ্ছে লাইম, চুন দিয়ে, চুনের সাথে বিক্রিয়া করে আমরা, তোমরা শোনো নাই অনেক সময় যে বন্যার সময় এই জিনিসগুলো বেশি আসে, যে পানিকে বিশুদ্ধ করে খাইতে বলে চুন দিয়ে, আবার এই যে ট্যাবলেট দেয়, তারপর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের প্রসেসের কথা বল।
বিশুদ্ধ করা হয়। আচ্ছা, প্রথমে দেখো ক্যালসিয়াম সালফেট এবং সোডিয়াম কার্বনেট। আচ্ছা, প্রথমটা দেখো ক্যালসিয়াম সালফেট প্লাস সোডিয়াম কার্বনেট। একটা হচ্ছে সোডা লাইম প্রসেস বলে, আমি একটু পরে আসতেছি। পার্মানেন্ট হার্ডনেস রিমুভ করার, আমার বেশ ঠান্ডা লাগতেছে। কাজ করে না? এই টেম্পোরারি হার্ডনেস রিমুভ করার মধ্যে বেশ কিছু প্রসেস আছে। একটা হচ্ছে সোডা এবং লাইম প্রসেস। আমি একটু এভাবেই আগাই। সোডা লাইম প্রসেস। সোডা কোনগুলো চেনো? সোডা নাম শুনছো? কাপড় ওয়াশ করার জন্য কখনো সোডা ইউজ করে? আচ্ছা, সোডাটা খায়ও মানুষ, কিছু সোডা খাওয়াও যায়, তাই না? সোডাটা হচ্ছে তোমার কাস্টিক সোডা হতে পারে, সোডিয়াম কার্বনেট হতে পারে, মানে অ্যালকালি। অ্যালকালি আর অ্যাসিড তো বুঝো, অ্যাসিড অ্যালকালি, ক্ষার ক্ষারক, অম্ল, এগুলো পড়ছো না? আচ্ছা, লাইমটা হচ্ছে কি চুন, তাই না? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, লাইম ওয়াটার। হ্যাঁ, লাইম ওয়াটার কি খাবার জন্য? ড্রিঙ্কিং ওয়াটার? হ্যাঁ, লাইম ওয়াটার তো আছে, চুনা পানি বলে, চুনা পানি। আচ্ছা, সেটা দিয়ে আবার অনেকে পানটানো খায়। যাই হোক, সোডা লাইম প্রসেসের মাধ্যমেও আমরা কি করতে পারি? সোডা লাইমের মধ্যে নর্মালি আমরা সোডিয়াম কার্বনেট, এটার নাম হচ্ছে সোডিয়াম, কেমিক্যাল নেম হচ্ছে সোডিয়াম কার্বনেট। আর যদি ট্রেড নেম বলে তাহলে হচ্ছে সোডা অ্যাশ। আর এটা হচ্ছে বলে সোডিয়াম হাইড্রোক্সাইড, কেমিক্যাল নেম সোডিয়াম হাইড্রো অক্সাইড, এবং এর হচ্ছে কাস্টিক সোডা বলে, কাস্টিক সোডা অথবা কাস্টিক সোডা বলে। তাহলে আমরা এই ওয়াটার পার্মানেন্ট হার্ডনেস, ওয়াটার থেকে পার্মানেন্ট হার্ডনেস রিমুভ করার জন্য সোডা লাইম প্রসেসের জন্য আমরা সোডিয়াম কার্বনেট অথবা সোডা অ্যাশ ইউজ করব। কোনটা ইউজ করব? সোডা অ্যাশ, সোডিয়াম কার্বনেট। আর লাইমের ক্ষেত্রে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা দেখো, ধরো পানিতে কি আছে? এটা বয়লারে তুমি কি নিছো? পানি নিছো। এই পানির মধ্যে কি আছে? পার্মানেন্ট হার্ডনেস। ধরো তোমার কি ক্যালসিয়াম সালফেট আছে। কি আছে? ক্যালসিয়াম সালফেট আছে, দ্রবীভূত আছে দেখে তো পানিটা পার্মানেন্ট হার্ডনেস, স্থায়ী হার্ডনেস। এখন এই পানির মধ্যে যদি তুমি কি করো, সোডা দাও, প্লাস করো সোডা অ্যাশ, সোডা দাও, তাহলে কি হবে? দেখো, ক্যালসিয়াম যে রিয়াকশনটা হবে, ক্যালসিয়াম সালফেট প্লাস সোডিয়াম কার্বনেট অথবা সোডা অ্যাশ, তাহলে কি হবে? তোমার এই ক্যালসিয়ামটা কি করবে? সোডিয়ামকে রিপ্লেস করে। ওই যে যোজনীর উপরে শক্তি, যোজনীর উপরে কোন মেটালকে রিপ্লেস করতে পারে, যোজনী, যোজ্যতা, এগুলো পড়ছো না? আচ্ছা, তাহলে এখান থেকে তোমার কি হবে? ক্যালসিয়াম কার্বনেটটা এর সাথে আসবে, কার্বনেটের অধক্ষেপ করবে, প্লাস হচ্ছে সোডিয়াম সালফেট হবে। যখনই তুমি পানিটা নিয়েছো, পানি তুমি জানো যে এটার
পার্মানেন্ট হার্ডনেস আছে। পার্মানেন্ট হার্ডনেস মানে এর মধ্যে ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়ামের লবণ আছে এবং সেটা যুক্ত না, এটা হচ্ছে স্ট্রং লবণ। ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট এই জাতীয় লবণ। তাহলে এখন দেখো এই পানিতে তুমি কি করবে, সোডা লাইম প্রসেসের ক্ষেত্রে তুমি সোডাটা নিলা, সোডা অ্যাশ নিলা, সোডিয়াম কার্বনেট নেওয়ার পর তখন এর মধ্যে রিয়াকশনটা কেমন হবে, ক্যালসিয়াম সালফেটের সাথে সোডিয়াম কার্বনেটের কেমিক্যাল রিয়াকশন হবে এবং সেখানে ক্যালসিয়াম কার্বনেট প্রডিউস হবে এবং সেটা অধক্ষেপ করবে। আর সোডিয়াম সালফেট এটা নর্মালি কি হয়, সোডিয়াম জাতীয়, সোডিয়াম পটাশিয়ামের লবণগুলা পানিতে থাকলে পানি ক্ষয় হয় না। লিখে নাও, the presence of sodium and potassium salts in the water তাহলে কি হয়, water will not be hard অথবা হার্ড ওয়াটার। তাহলে দ্য প্রেজেন্স অফ সোডিয়াম পটাশিয়াম সল্ট ইন দ্য ওয়াটার উইল নট বি হার্ড, অথবা তোমার কি বাংলায় যদি বলি তাহলে হচ্ছে সোডিয়াম পটাশিয়ামের লবণ পানিতে থাকলে পানি ক্ষয় হবে না। আর যদি ক্যালসিয়ামের ম্যাগনেসিয়ামের লবণ থাকে তাহলে পানি ক্ষয় হবে, এবং বাইকার্বনেট বাইসালফেট বাইযুক্ত লবণ থাকলে টেম্পোরারি হবে, আর বাই ছাড়া থাকলে পার্মানেন্ট হবে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখো, ম্যাগনেসিয়াম, যদি এর মধ্যে ম্যাগনেসিয়াম কার্বনেট লবণ থাকে অথবা সালফেটই ধরো, ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট লবণ থাকে এবং এর মধ্যে তুমি কি দিলা, সোডা দিলা, সোডা অ্যাশ দিলা, তখন এখানে কি হবে, ম্যাগনেসিয়াম সালফেট সোডা অ্যাশের সাথে বিক্রিয়া করে কি হবে বলো, ম্যাগনেসিয়াম কার্বনেট প্লাস আছে সোডিয়াম সালফেট, কার্বনেট এখানে গেল এর সাথে, সালফেট এখানে গেল, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট একটু আগেই আমি বলছিলাম যে এটা স্লাইটলি ওয়াটার সলুবল ফর্মে থাকে, একবারে প্রেসিপিটেশন হয় না, অধক্ষেপ হয় না, সেডিমেন্টেশনের প্রয়োজন হয়, অথবা তোমার এটা একটু আর এরপরে হচ্ছে তোমার দেখো লাইমের সাথে, আমরা তখন কি করলাম, সোডার সাথে, এরপর আছে লাইমের সাথে। লাইমের সাথে একটা এক্সাম্পল দেখো, ম্যাগনেসিয়াম সালফেট এখানে একটা দেওয়া আছে, ম্যাগনেসিয়াম সালফেট প্লাস লাইম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? এর সাথে কি তৈরি হচ্ছে দেখো, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস বলো ক্যালসিয়াম, কি ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট। তাহলে এইভাবে সোডা এবং লাইম প্রসেসের মাধ্যমে আমরা কি করতে পারি, তোমার পানি থেকে মানে পার্মানেন্ট হার্ডনেসের জন্য যে লবণগুলো আছে সেগুলো আলাদা করে ফেলতে পারি। আচ্ছা, এখানে দেখো সোডা লাইম প্রসেসের যে বিষয়গুলো এখানে আছে, যেমন বাইকার্বনেট পার্মানেন্ট অথবা টেম্পোরারি ক্ষেত্রে এই যে কার্বনিক অ্যাসিড গ্রুপ আছে না, কার্বনিক অ্যাসিড গ্রুপ HCl, কার্বনিক অ্যাসিড থেকে এটা হচ্ছে তোমার কার্বনিক অ্যাসিড H2CO3, এর ফাংশনাল গ্রুপটা বাইকার্বনেট পাচ্ছি HCO3 বাইকার্বনেট। আচ্ছা, আর এটাকে আমরা বলি কার্বনেট, এই অংশটাকে বলি আমরা কার্বনেট, আর এর কারণে হচ্ছে কি বাইকার্বনেট। ওই ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়ামের তো তোমরা জানো পজিটিভ চার্জযুক্ত, আর তোমার হচ্ছে কার্বনেট নেগেটিভ চার্জযুক্ত আয়ন, এইগুলি এখানে দেওয়া আছে।
আচ্ছা, হার্ডনেসের উপরে মানে ওয়াটার সফেনিংয়ের উপরে আরও অনেক ক্লাস আছে, আমরা জাস্ট এগুলো আছে। আচ্ছা, আর একটা ক্লাস আছে ওয়াটার সফেনিংয়ের উপরে। এটা বের হয়ে গেল। আচ্ছা, তাহলে হার্ডনেস কি, হার্ডনেস কত প্রকার এবং সেগুলোর ডেফিনিশন, এক্সাম্পল, এগুলো কি বুঝতে পারছো? এরপর এটা কি, ইউনিট অফ হার্ডনেস। কি 1 ঘন্টা তো ক্লাস করতেই হবে, 1.5 ঘন্টার আধা ঘন্টা নষ্ট হয়ে গেছে। ল্যাব আমরা হচ্ছে ল্যাবের মেশিনটা একটু প্রবলেম আছে, আমরা ওই ল্যাবের জিনিসপত্র কিছু যদি আনতে পারি তাহলে আমরা শুরু করে দেব। না, আচ্ছা, ইউনিট অফ হার্ডনেস, এটার ক্ষেত্রে দেখো, হার্ডনেস ইজ এক্সপ্রেসড বাই অথবা মেজার্ড বাই নর্মালি 2 মেথডস আর দেয়ার, ওয়ান ইজ ppm and other is degrees। আমরা এর বাইরেও আরও বেশ কিছু মেথড আছে এবং এই ppm এর মধ্যে বিভিন্ন দেশের জন্য বিভিন্ন স্ট্যান্ডার্ড আছে, আর ডিগ্রির জন্য বিভিন্ন দেশের জন্য বিভিন্ন স্ট্যান্ডার্ড আছে। ppm জিনিসটা কি বলতে পারবা? এক হচ্ছে ppm, আরেকটা হচ্ছে ডিগ্রি। এটা হচ্ছে তোমার ppmটা কি, পার্টস পার মিলিয়ন, মানে কি তোমার ওই যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পানিতে আছে না, কি পরিমাণ আছে, এই পরিমাণের উপর ভিত্তি করে পানি কতটুকু ক্ষার, হার্ড, সেটাই তো নির্ভর করে। এখন তোমার সেইটা মেজার করার জন্য অথবা এক্সপ্রেস করার জন্য তোমার মেথডগুলো ডেভেলপ করা হয়েছে, এবং একটা ডিগ্রিতে করা হয়, একটা হচ্ছে ppm মিলিয়নে করা হয়। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তোমাদেরকে একটু শিখতে হবে, যেমন 1 পাউন্ড সমান কত গ্রাম জানো? এগুলো জানো না, পড়ো নাই? 1 পাউন্ড সমান 453.6 গ্রাম। এখন বড় হয়ে গেছো, এখনো তো ছোট আছে। আচ্ছা, 1 পাউন্ড সমান এত গ্রাম, 1 কেজি সমান কত গ্রাম? 1 কেজি সমান কত গ্রাম? 1000। আচ্ছা, 1 কিলোমিটার সমান কত মিটার? এগুলো লিখে নাও। 1 মিটার সমান কত ইঞ্চি? 39.37 ইঞ্চি। 1 মিটার সমান কত গজ? 1.09 গজ।
1 পাউন্ড সমান, পাউন্ড অথবা এলবি যেটাই বলো, সমান হচ্ছে 7000 গ্রেইন। গ্রেইন কিছু কিছু একক আছে, খুবই ক্ষুদ্র একক, মিলিগ্রাম আছে না, গ্রাম আছে না। 1 গ্রাম সমান কত মিলিগ্রাম? এগুলো তো তোমরা আসলে কিছুই জানো না মনে হচ্ছে। এই যে 7000 গ্রেন, 1 পাউন্ড সমান কত? 7000 গ্রেন, ঠিক আছে। আবার 1 গ্রাম সমান কত? এটা বের করতে পারবা? 1 গ্রাম সমান কত গ্রেন? তোমার 1 পাউন্ড সমান কত গ্রাম? 1 গ্রাম সমান কত গ্রেন? বের করো। কত আসে? কি করতেছে? লাইট বাড়াও ফোনের। কানা নাকি? নামই কানা। স্যার আমার চার্জ অনেক দ্রুত যায়। বলো, করো দেখি। এখানে তোমার 1 গ্রাম সমান কত গ্রেন, এটা বের করতে হলে কোন কোন রিলেশনটা তোমার এখানে আনতে হবে? হ্যাঁ, কত আসে? 1 গ্রাম সমান কত গ্রেন? 1 পাউন্ড সমান যদি 7000 গ্রেন হয়, তাহলে 1 গ্রাম সমান কত গ্রেন? এক একটা আইনস্টাইন। ম্যাথ করো নাই জীবনে? কি পারো? হ্যাঁ, কত? 7। এক পাউন্ড সমান 453.6 গ্রাম, আবার 1 পাউন্ড সমান 7000 গ্রেন, তাহলে 1 গ্রাম সমান কত গ্রেন? কত আসে? এখন কত আসে? তাই হয়? গ্রাম বড় না গ্রেন বড়? এই গ্রেন বড় না গ্রাম বড়? গ্রাম চেনো তো? গ্রাম 1 গ্রাম, 5 গ্রাম, 20 গ্রাম, 200 গ্রাম, 250 গ্রাম, 250 গ্রামে 1 পোয়া হয়। গ্রাম চেনো? গ্রাম কিসের একক? কিসের একক গ্রাম? কিসের একক এটা? গ্রাম কিসের একক? ইউনিট কিসের? তোমরা কি শিখছো? আমি তো কিছুই বুঝি না। বেসিক সায়েন্স নাই তো তোমাদের ভিতরে। ওজনের একক কি? আর দৈর্ঘ্যের একক? দৈর্ঘ্যের একক?
বলো তোমরা, এটা তো লজ্জার বিষয় না। আচ্ছা, এখানে 1 গ্রাম সমান কত গ্রেন? 1 পাউন্ড সমান কত পাইছো? 453.6 গ্রাম। আবার 1 পাউন্ড সমান 7000 গ্রেন। তাহলে গ্রাম বড় না গ্রেন বড়? গ্রাম বড়। তাহলে গ্রাম যদি বড় হয় তাহলে দশমিক কেমনে আসে? 1 গ্রাম সমান এত দশমিক গ্রেন হয়, কেমনে হয়? বাইরে, এটা তো একদম সিম্পল জিনিস। দেখো, 453.6 গ্রাম সমান 7000 গ্রেন। তাহলে 1 গ্রাম সমান কত হবে? কত আসে? পনেরো দশমিক কত আসে বলো? 443। তাহলে 1 গ্রাম সমান কত? আচ্ছা, তাহলে গ্রেন বড় না গ্রাম বড়? গ্রাম বড়। আচ্ছা, হ্যাঁ, গ্যালন আসতেছি পরে। এগুলো লিখছো? আচ্ছা, তাহলে হচ্ছে তোমার 1 গ্যালন সমান, এটা গ্যালনটা এক এক দেশে এক এক স্ট্যান্ডার্ডে করে, 10 পাউন্ড। কত পাউন্ড? 10 পাউন্ড। তাহলে 1 গ্যালন সমান কত গ্রেইন হবে? যদি 10 পাউন্ডে 1 গ্যালন হয় তাহলে কত গ্রেইন হবে 1 গ্যালন সমান? এক গ্যালন সমান 10 পাউন্ড। তাহলে 1 গ্যালন সমান কত গ্রেইন হবে? হ্যাঁ, বুঝছো? বুঝে নাও আগে। 1 গ্যালন সমান কত পাউন্ড? 10 পাউন্ড। তাহলে 1 গ্যালন সমান কত গ্রেইন হবে? 7000। তুমি? এক পাউন্ড সমান কত গ্রেন? 7000। 1 গ্যালন সমান কত পাউন্ড? 10 পাউন্ড। 1 গ্যালন সমান কত গ্রেন? গাধা, এগুলো এক একটা গাধা। 70,000 গ্রেন। তোমার 1 পাউন্ড সমান যদি তোমার 7000 গ্রেন হয়, তো 10 পাউন্ড সমান কি? 7 × 10। তা খাও নাই কেন? আচ্ছা, এই জিনিসগুলো একটু বোঝা দরকার, দেখে এগুলো লিখে নাও এবং পরবর্তীতে এখানে কাজে লাগবে। হ্যাঁ, আচ্ছা, দেখো কি রে ভাই, পার্টস পার মিলিয়ন। 1 মিলিয়ন সমান কত? 1 মিলিয়ন সমান কত? 1 মিলিয়ন সমান কত? 10⁶, তাই না?
10⁶, তার মানে হচ্ছে 10 লক্ষ আর কি, 10,000 1 মিলিয়ন হয়। মানে আমি আসলে তোমাদের টাকা পয়সাও তো হিসাব করতে, মিলিয়নিয়ার তো হতে পারবো না। হতে পারবা? 10 লক্ষে কত হয়? 1,10,000 অজিত লক্ষ, 10 লক্ষ। 10 লক্ষ হচ্ছে 10⁶ আমরা সংক্ষিপ্ত ভাবে বলি হচ্ছে 1 মিলিয়ন। তাই 10 লক্ষ ভাগ 10 লক্ষ ভাগ পানিতে কতটুক? ওয়াটার। এটা হতে পারে কি ml এ, ml 10 লক্ষ ml ওয়াটারে যদি তোমার 100 ml গ্রাম হচ্ছে তোমার ক্যালসিয়াম কার্বনেট থাকে, তাহলে তার হার্ডনেস কত? 100 ppm। বুঝছো এটা? বোঝা নাই? ধরো এটা হচ্ছে বিশাল একটা বয়লার। কি এটা? এটা খাবার বয়লার না কিন্তু, যেখানে কি করা হয়, পানি স্টিম করা হয়, পানি ফোটানো হয় স্টিম জেনারেটরের জন্য, ভ্যাপার বাষ্প করার জন্য। আচ্ছা, এখন এখানে তোমার পানি আছে কত? 10 লক্ষ 1,10,000 10 লক্ষ মিলিলিটার কে 10 লক্ষ মিলিমিটার কি আছে? 10 লক্ষ মিলিলিটার পানি আছে। আচ্ছা, এই পানির মধ্যে তোমার যদি ক্যালসিয়াম কার্বনেট দ্রবীভূত থাকে, ধরো এটা আছে তোমার 100 গ্রাম, মিলিলিটার আর গ্রাম একই কনসিডার করা হয় লিকুইড এবং সলিডের ক্ষেত্রে। 1000 মিলিলিটার সমান জানো তোমরা কি? 1 লিটার। জানো? এগুলো একজন মুখস্থ করে ফেলবা। 500 ml পানি কেন না? হাফ লিটার না? 1000 ml কি? 1 লিটার। বুঝতে পারছো? আর 1000 গ্রাম সমান 1 কেজি। পানি কেনার সময় কি তুমি বলো যে 1 কেজি পানি দেন? পানির একক মিলিলিটার হচ্ছে ক্ষুদ্রতম একক, আর লিটার তো 1 লিটার এত বড়, হাফ লিটার এত বড় মানে হচ্ছে তোমার 500 ml, আর 1000 ml হচ্ছে এত বড়। কোকটো কেন না কখনো? তাহলে 1000 ml সমান 1 লিটার, 1000 গ্রাম সমান 1 কেজি। মানে সলিড, একটা হচ্ছে সলিড, একটা লিকুইড, এই তো, কিন্তু সিমিলার ধরে নেওয়া হয়। তাহলে এই যে বড় একটা পাত্রে তুমি 10 লক্ষ ml পানি নিছো, তার মানে কি কত লিটার? 10 লক্ষ ml পানি নিছো। 1000 ml এ যদি তোমার 1 লিটার হয়, তাহলে 10 লক্ষ ml কে 1000 দিয়ে ভাগ দাও, কত লিটার হবে? 3টা কাটিয়ে দিলে কত? 1000 লিটার, তাই না? তার মানে এর মধ্যে তোমার পানি আছে কত? 10⁶ ml অথবা 1000 লিটার পানি আছে। এর মধ্যে যদি তুমি এই কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে যে মেথডগুলো দেখলাম, তার মাধ্যমে যদি তুমি এখানে ক্যালসিয়াম কার্বনেট পাও হচ্ছে তোমার 100 গ্রাম, তাহলে তার ppm মানে এই হার্ডনেস পার্টস পার মিলিয়ন হবে 100 ppm, মানে মিলিয়ন ভাগের মধ্যে কত ভাগ ক্যালসিয়াম কার্বনেট উপস্থিত আছে। হ্যাঁ, ওইটাই ppmটা সবচেয়ে বেশি ইউজ হয় এবং খুব সহজ। আচ্ছা, এরপর আসো, এটা যদি গ্রেন হইতো, তাহলে হচ্ছে তোমার পাউন্ডের হিসাব করতে, যে কত 10⁶ গ্রেন অফ ওয়াটারের ওজনের, গ্রেনের তো ওজনের একক, গ্রেনের মধ্যে যদি 100 গ্রেন ক্যালসিয়াম কার্বনেটে উপস্থিত থাকতো, তাহলে তার ppm হতো কত? 100। এখন বিষয়টা হচ্ছে তুমি এই ওয়াটারটা যেভাবে মেজার করো, মাপো,
তার মধ্যে ক্যালসিয়াম কার্বনেটটার পরিমাণ যতটুকু, মানে 10 লক্ষ ভাগের মধ্যে যতটুকু ওটা থাকবে তার ppm তত, মানে পার্টস পার মিলিয়ন। 10 লক্ষ ভাগের মধ্যে তার অংশটুকু কতটুকু। সেমভাবে আসো ডিগ্রিতে। হ্যাঁ সরাসরি, কিন্তু ভাগটা হতে হবে 10 লক্ষ ভাগ। আচ্ছা এরপর আসো ডিগ্রি। ডিগ্রি হচ্ছে বললাম যে নাম্বার অফ গ্রেনস অফ ওয়াটার ক্যালসিয়াম কার্বনেট, নাম্বার অফ গ্রেনস অফ ক্যালসিয়াম কার্বনেট প্রেজেন্ট ইন দ্য 1 গ্যালন অফ ওয়াটার। অ্যান্ড গ্যালনটা কোথাও আছে তোমার 14 পাউন্ডে, কোথাও আছে তোমার 20 পাউন্ডে, কোথাও আছে তোমার 10 পাউন্ডে। এখন যেটাই হোক 1 গ্যালন ওয়াটারের মধ্যে যদি তোমার যত গ্রেন ক্যালসিয়াম কার্বনেটের উপস্থিতি থাকবে তাহলে তার ডিগ্রি হার্ডনেস, ওই পানির হার্ডনেস তত ডিগ্রি। বুঝো নাই? ধরো এটা সেম, ধরো 1 গ্যালন সমান তোমার হচ্ছে একটা স্ট্যান্ডার্ডে তোমার 1 গ্যালন সমান হচ্ছে 10 পাউন্ড। তা 10 পাউন্ড পানি তুমি নিছো, এই 10 পাউন্ড, পাউন্ডকে সংক্ষিপ্তভাবে এলবি দ্বারা প্রকাশ করা হয়। কে কাঠের দরজা ঝামেলা, কিচ্ছু দেখা যায় না ভিতরে কী করছে। হ্যাঁ 1 গ্যালন সমান যদি তুমি 10 পাউন্ড ধরো, তাহলে 10 পাউন্ডের মধ্যে 10 পাউন্ড মানে কি 70,000 গ্রেন না? গ্রেন অফ ওয়াটার, গ্রেন অফ ওয়াটার, ওজন ওয়াটারের ওজন কত? 70,000 গ্রেন। তাহলে এই 70,000 গ্রেনের মধ্যে যদি তোমার পানির মধ্যে তোমার 10 গ্রেন ক্যালসিয়াম কার্বনেট থাকে, তাহলে তার ডিগ্রি কত? 10 ডিগ্রি। হার্ডনেস কত? 10 ডিগ্রি হার্ডনেস। বুঝছো? ডিগ্রির ক্ষেত্রে আমরা গ্রেইনে মেজার করি, এই জন্য গ্রেইনের বিষয়গুলো আমি এখানে তুলে নিয়ে আসছি। ওজনের ক্ষুদ্রতম একক আরও ক্ষুদ্রতম আছে, মিলিগ্রাম আছে। আচ্ছা অ্যানাদার ইউনিট অফ ওয়াটার হার্ডনেস যেমন জিপিজি, গ্রেনস পার ইউএস গ্যালন, বললাম না যে আমেরিকান গ্যালন আছে। আচ্ছা পিপি পার একক, দশক, শতক, হাজার, উজিত, লক্ষ। 1 লক্ষ, একটা মিলিয়নে আছে, একটা আছে কি লক্ষে আছে। আচ্ছা জিপিজি ইম্পেরিয়াল, এই যে গ্রেন পার ব্রিটিশ গ্যালন, ব্রিটিশ আছে, আমেরিকান আছে, ফ্রান্স আছে, জার্মানি আছে, বিভিন্ন ধরনের গ্যালন আছে। যেটাই হোক 1 গ্যালন সমান তোমার আগে কত পাউন্ড সেটা ধরে নেবা। পাউন্ড যদি তোমার জানা থাকে 1 গ্যালন সমান কত পাউন্ড, তাহলে 1 পাউন্ড সমান কত গ্রেন তুমি তো জানো, 7,000 গ্রেন, তাই না? তা 10 পাউন্ড হোক 14 পাউন্ড হোক, তাহলে 14 পাউন্ড মানে 14 × 7, এত 1000 গ্রেন পানির মধ্যে কত গ্রেন তোমার ক্যালসিয়াম কার্বনেটের উপস্থিতি আছে। আচ্ছা দেখো 1 ইউএস গ্যালন সমান কত পাউন্ড? 8.33 পাউন্ড। তাহলে 1 ইউএস গ্যালন সমান তোমার কত গ্রেন হবে তুমি কি বের করতে পারবে না? পারবে না? 8.33 পাউন্ড। 1 ইউএস গ্যালন সমান এত পাউন্ড, তাহলে কত গ্রেন হবে বের করতে পারবো না? হ্যাঁ 1 ইউএস গ্যালন সমান কত গ্রেন? কি করতে হবে? কি করতে হবে? 7,000 × 8.33, তাই না? তোমার পাউন্ড যেটাই দিক, স্ট্যান্ডার্ড অনুযায়ী পাউন্ড যেটা দিক, ওটার সাথে 1 পাউন্ড সমান জানো 7,000 গ্রেন। তাই গ্রেনে বের করতে হলে 7,000 দিয়ে ভাগ করতে হবে পাউন্ডকে, সিম্পল। ব্রিটিশ গ্যালন হচ্ছে 1 ব্রিটিশ গ্যালন সমান 10 পাউন্ড। তাই যে আমরা এটা করলাম যে 1 গ্যালন সমান 10 পাউন্ড, 10 × 7,000 করলাম। আচ্ছা 1 গ্রেন সমান কত? 1 গ্রেন সমান কত গ্রাম? এটা যদি করতে বলি 1 গ্রেইন সমান কত গ্রাম? 1 গ্রাম, সরি 1 পাউন্ড সমান, হ্যাঁ কত 1 গ্রেন সমান 7,000, 1/7,000, তার মানে হচ্ছে কত পাউন্ড হচ্ছে, সরি এটা কত পাউন্ড
মানে 1কে তুমি 7000 দিয়ে ভাগ দিলেই ওই সংখ্যাটাই অত পাউন্ড, 1 গ্রাম সমান এত পাউন্ড হবে। আচ্ছা, 7000 গ্রেনে 1 পাউন্ড। এখন আসো হার্ডনেস স্কেল, এগুলো বুঝছো, লিখছো? তাহলে দেখো ডিগ্রির ক্ষেত্রে, হার্ডনেস স্কেলের ক্ষেত্রে এরকম একটা টুল কিট আমাদের আছে, আমরা এগুলো নিয়ে কাজ করবো আর কি। আচ্ছা, জার্মান ডিগ্রি, ফ্রেঞ্চ ডিগ্রি, আমেরিকান ডিগ্রি আর ব্রিটিশ ডিগ্রি। কয়টা? জার্মান, ফ্রান্স, আমেরিকান, ব্রিটিশ। আচ্ছা, কনভার্সন ফ্যাক্টর অফ হচ্ছে ডিফারেন্ট ওয়াটার হার্ডনেস স্কেল। এগুলো হচ্ছে এক একটা স্কেলের কথা বললাম। জার্মান ডিগ্রি স্কেল, ফ্রান্স, আর হচ্ছে কনভার্সন। যেমন 1 ডিগ্রি ইউএসএ সমান কি? 1 ডিগ্রি ইউএসএ সমান, আমরা ইউএসএ গ্যালন জানি কত? এত 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 পাউন্ড পানিতে যত গ্রেন পানি থাকে তার ডিগ্রি তত। যদি এত এত পাউন্ডের যদি তোমার 1 গ্রেন থাকে তাহলে 1 ডিগ্রি ইউএস হার্ডনেস, তাই না? এরকম। তাহলে কনভার্সন যখন করবা তখন হচ্ছে 1 ডিগ্রি ইউএসের সাথে ইউএসএ সেম। আচ্ছা, যদি জার্মানের সাথে করো তাহলে হচ্ছে জার্মানের যে পাউন্ডের 1 গ্যালন সমান পাউন্ড কম। আচ্ছা, পাউন্ড কম না বেশি? দেখি একটু। জার্মান গ্যালনটা এখানে দেওয়া নেই। আচ্ছা আচ্ছা, তারপর ব্রিটিশ আছে এরকম, তারপর আছে তোমার ফ্রান্স আছে এরকম। জাস্ট হচ্ছে একটার সাথে আর একটা রিলেশন করা, কনভার্সন করা। এখানে দেখো, আচ্ছা এখন দেখো ক্লাসিফিকেশন অফ ওয়াটার, এটা পরে শেষ করে দেব। ওয়াটার কি অ্যাকর্ডিং টু দ্য হার্ডনেস। হার্ডনেস, অ্যাকর্ডিং টু দ্য হার্ডনেস মানে পানির ক্ষরতার পরিমাণের উপর ভিত্তি করে আমরা পানিকে ক্লাসিফাই করতে পারি। কিভাবে দেখো, প্রথমে হচ্ছে ভেরি সফট। টোটাল হার্ডনেস কত? সফট মানে কি? পানি কি সফট হয়? সফট মানে কি? সফট মানে হচ্ছে মৃদু। মৃদু ওয়াটার, মৃদু পানি। হ্যাঁ, না ওইগুলো না, তোমার হচ্ছে ওখানে কোনো এই যে কোনো মেটালিক সল্টই থাকে না, পানিতে অনেক মিনারেল লবণ থাকে। হ্যাঁ, এগুলো হচ্ছে। আর তোমার সফট ওয়াটার মানে ট্রিটমেন্ট করে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো রিমুভ করে দেওয়া হয়। এটা হচ্ছে তোমার কি বলে, ডিস্টিল ওয়াটার বলতে পারো। আচ্ছা, ভেরি সফট হচ্ছে সফট ওয়াটার, ভেরি সফট ওয়াটার মানে খুবই মৃদু পানি, সেখানে হার্ডনেস কত থাকবে? 0 থেকে 4 ডিগ্রি। ডিগ্রি, হ্যাঁ, নিচে ওটা মানে তুলতে পারিনি আর কি, এটা হচ্ছে উপরে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার সফটের ক্ষেত্রে 5 থেকে 8, মৃদু পানির জন্য 5 থেকে 8 ডিগ্রি হার্ডনেস থাকবে। আর মাইল্ডের ক্ষেত্রে তোমার হচ্ছে, মাইল্ড মানে কি? লঘু। হ্যাঁ, না লঘু, হালকা। এটা হচ্ছে তোমার 9 থেকে 14 ডিগ্রি। আর ভেরি হার্ড মানে কিছুটা হার্ড ওয়াটার, কিছুটা খরপানি, মোটামুটি হার্ড ওয়াটার, সেটা হচ্ছে 15 থেকে 18 ডিগ্রি হার্ডনেস থাকবে। তার মানে যদি পিপিএমে যাও তুমি, তাহলে হচ্ছে কি যে 10 লক্ষ ভাগের মধ্যে 10 লক্ষ গ্রেন ওয়াটারের মধ্যে 18 গ্রেন আছে তোমার
ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, হার্ডের ক্ষেত্রে 19 থেকে 30, আর ভেরি হার্ড হলে 30 ডিগ্রির উপরে যদি হয়ে যায় তাহলে এটা হচ্ছে ডিগ্রির ক্ষেত্রে, ppm এর না, ppm আবার অনেক বেশি হয়। ডিগ্রির ক্ষেত্রে মানে গ্যালন তো পরিমাণে কম, তোমার 1 গ্যালন সমান 14 লিটার, 14 পাউন্ড অথবা 10 পাউন্ড অথবা 8.33 পাউন্ড, অল্প পানি। সে অল্প পানির মধ্যে যদি এত গ্রেন করে থাকে, 4 গ্রেন থাকে, তাহলে বুঝতে হবে যে খুবই কম পরিমাণ। আর গ্রেনটা কিন্তু অনেক ছোট, অনেক ছোট। 1 গ্রাম ওয়েটটা তোমরা দেখছো তাই না? 1 গ্রাম ওয়েট যদি এতটুক হয়, আর এটাকে যদি 15 ভাগ করো, তাহলে তার অংশটা কতটুকু হবে? কতটুকু হবে? তা গ্রেন হচ্ছে গ্রাম থেকে তাহলে সেক্ষেত্রে তোমার অনেক ক্ষুদ্র একটা একক গ্রেন। আচ্ছা, আর যদি এই ডিগ্রির ক্ষেত্রে আমরা কনসিডার করি 30-এর বেশি ডিগ্রি হার্ডনেস উপস্থিত থাকে, তাহলে সেটার ক্ষেত্রে হচ্ছে তোমার সেটার ক্ষেত্রে তোমার হচ্ছে কি হয়, পানি খুব বেশি হার্ড হয়। আচ্ছা, ppm এর ক্ষেত্রে এক্সাম্পলটা দেখো। ppmটা হচ্ছে 10 লক্ষ ml ওয়াটারের মধ্যে যদি 50 গ্রেন তোমার ক্যালসিয়াম কার্বনেট থাকে, তাহলে হচ্ছে ভেরি সফট, মানে 50-এর পর্যন্ত, 50 এবং তার নিচ পর্যন্ত। আর যদি তোমার 50 থেকে 100-এর মধ্যে হয়, তাহলে হচ্ছে তুমি বলতে পারো সফট অথবা মডারেটলি সফট। আর 100 থেকে 150 হলে সেটা হচ্ছে হার্ড। আর 200 থেকে 300 হলে স্লাইটলি হার্ড, 100 থেকে 150, আর 200 থেকে 300 হলে হার্ড। আর ভ্যারি হার্ড হচ্ছে 300 ppm। তার মানে এটার মধ্যে যদি তুমি 10 লক্ষ ml ওয়াটার দাও এবং তার মধ্যে যদি 300 গ্রেন ক্যালসিয়াম কার্বনেট থাকে, তাহলে এই পানি প্রচুর হার্ড পানি, খর পানি, ঠিক আছে? এবং 300 এবং তার বেশি। এটা ডিগ্রিটা শেষ করে দিই, তারপরে যাবো। দেখো, 1 ডিগ্রি হার্ডনেস, জার্মান হার্ডনেস, ওই যে ডিগ্রি দেখলাম না, এত ডিগ্রি, 0 থেকে 4 ডিগ্রি, তারপর 5 থেকে 8 ডিগ্রি, 9 থেকে 14, তারপর 15 থেকে 19, এই যে এইগুলো দেখো। 1 ডিগ্রি জার্মান হার্ডনেস সমান হচ্ছে 10 মিলিগ্রাম ক্যালসিয়াম অক্সাইড প্রেজেন্ট ইন 1 লিটার অফ ওয়াটার। 1 লিটার পানির বোতল দেখছো না, তার মধ্যে যদি 10 মিলিগ্রাম, এটা কিন্তু গ্রামের চেয়ে অনেক, 1000 ভাগের 1 ভাগ, খুবই ক্ষুদ্র অংশ। তার মানে ক্যালসিয়াম অক্সাইড যদি থাকে, তাহলে হচ্ছে সেটার হার্ডনেস কত? 1 ডিগ্রি হার্ডনেস। যদি তোমার ফ্রান্সের ক্ষেত্রে যাও, তাহলে 10 মিলিগ্রাম, 1 লিটারের মধ্যে 10 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট থাকবে। 1 লিটার পানিতে 10 মিলিগ্রাম যদি ক্যালসিয়াম কার্বনেট থাকে, তাহলে তার হার্ডনেস কত? 1 ডিগ্রি, ফ্রেঞ্চ হার্ডনেস। আর ইংলিশের ক্ষেত্রে 10 মিলিগ্রাম ক্যালসিয়াম 0.7 লিটার অফ হার্ডনেস ওয়াটার, মানে 700 ml ওয়াটারে যদি 10 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাও, তাহলে তার হার্ডনেস কত? 1। আর যদি তোমার আমেরিকান হার্ডনেস হয়, 1 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট যদি 1 লিটারে পাও, 1 ডিগ্রি হার্ডনেস। সবচেয়ে ইজি না? ডিরেক্ট। ওরা মেজার করে কিভাবে? পুরো 1 লিটার পানি নেয়, তার মধ্যে যদি 1 মিলিগ্রাম ওজন করে যে ক্যালসিয়াম কার্বনেট কতটুকু হলে বিক্রিয়ার পরে যদি দেখে যে 1 মিলিগ্রাম পাইছে, তাহলে তার ডিগ্রি 1 ডিগ্রি হার্ডনেস। যদি 0.5 পায়, তাহলে 0.5 ডিগ্রি হার্ডনেস। যদি 4 পায়, 4 ডিগ্রি হার্ডনেস। একদম ইজি না আমেরিকান? আচ্ছা, পানির এই যে প্রথম দিনের ডেফিনেশন পড়ছিলাম না, মনে আছে? ওডরলেস, কালারলেস, ট্রান্সপারেন্ট। কিন্তু অ্যাকচুয়ালি তা না, পানি আমরা এরকম পাই না। এই কালার হচ্ছে কালারলেস, স্মেল ওডরলেস, যতই হোক স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আমরা এটা বলে থাকি। পিএইচ হচ্ছে 7 থেকে 6.5 থেকে 7.5 হওয়ার কথা, এখানে বেশি দেওয়া আছে। ওয়াটার হার্ডনেস হচ্ছে লেস দেন 50 ডিগ্রি হার্ডনেস, মানে ডিগ্রির ক্ষেত্রে 50 নিচে হতে হবে, তাহলে সেটা মোটামুটি ইউজেবল হবে। আর ডিজলভ সলিড, ওই যে মিনারেল, অর্গানিক, ইনঅর্গানিক, যে এগুলো হচ্ছে লেস দেন 1 মিলিমিটার লিটার পার লিটার। 1 লিটারের মধ্যে
1 মিলিলিটারের চেয়ে কম হতে হবে। আচ্ছা, সলিড ডিপোজিট, ওই যে অনেক ধরনের সলিড ম্যাটেরিয়াল থাকে, অর্গানিক ইনঅর্গানিক, সেগুলো এটা অর্গানিক সাবস্টেন্স আছে, ইনঅর্গানিক সল্ট আছে, আয়রন আছে। আয়রন খুব কম থাকতে হবে, আয়রন কম থাকলে কাপড়ের দাগ পড়বে না। নাইট্রাইট আছে, নাইট্রেট আছে, এগুলো হচ্ছে একটু দেখে নিই। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করব। হাই হাই, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও, এটা বন্ধ করো।